দুর্ভাগ্যজনক এবং গভীর উদ্বেগের ব্যাপার যে বাংলাদেশে হিন্দু সনাতন জাগরণ মঞ্চের যিনি মুখপাত্র এবং ইসকনের সাথে যার জীবন শুরু হয়েছিল সেই চিন্ময় কৃষ্ণ দাস তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে। তাকে শাহজালাল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা ছবিতেও দেখতে পেয়েছি যে সেখানে আনসার টাইনিরাও ছিল এবং আজকে তাকে যখন আদালতে নিয়ে আসা হয় এবং প্রচুর আইনজীবী এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি বিধ্বস্ত ক্লান্ত, এমনি খুব অল্প বয়সে কঠিন দায়িত্ব নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। এই যে বাঙালি সাধক, বাংলার ইতিহাসে বরাবরই হচ্ছে সাধু সাধক সম্প্রদায় থেকে শুরু করে সুফি আউলিয়া প্রত্যেকেরই একটা ধারা রয়েছে এবং এই ধারা নিয়ে সমৃদ্ধ এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কিছুদিন আগে উগ্র সমস্ত বক্তৃতা শুনছিলাম যে বক্তৃতায় বলছে একটা ইস্কন্দর দৈরা জবাই কর, তারা কিন্তু মুক্ত বিহঙ্গের মতো বাংলাদেশে এখন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করলো, যারা ভয়ে কম্পিত ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তার এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আদালতে এবং তার হয়েও 51 জন আইনজীবী তারা লড়াই করেছেন। হ্যাটস অফ তাদেরও যে তারা লড়াইয়ে নেমেছেন। তার কারণ আমরা কিছুদিন আগে দেখেছি সমন্বয়কদের দ্বারা যে সরকার, ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারে ক্ষেত্রে দেখেছি আদালতে বয়স্ক আইনজীবী জাস্ট আওয়ামী লীগার বলে তাদেরকে কীরকম হেনস্থা, মারধর সমস্ত কিছু হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমরা দেখেছি গণভবনের পর প্রধান বিচারপতির অবস্থা আমরা দেখেছিলাম। আজকে তাদের কাছেও একটা বড় কিন্তু পরীক্ষা দেওয়ার দিন আগামী দিনে। গোটা বিশ্বেও কিন্তু এগুলো দেখছে। ভারতকে শুধু একা বাংলাদেশ যদি নিশানায় নিয়ে আসে যে ভারতের মিডিয়া, সেই মিডিয়া নাকি তারা উত্তেজনা তৈরি করছে, কিন্তু কি অবস্থা হয়েছে প্রথম আলো বা ডেইলি স্টারের সামনে, সেখানে জিয়ারতের নামে হচ্ছে গরু জবাই থেকে শুরু করে জুম্মার নামাজ পড়া হচ্ছে। আমরা তো জানি জুম্মার নামাজ, পবিত্র জুম্মার নামাজ তো মসজিদের ভেতরে পড়া হয়, কিন্তু ওপেনলি এগুলো করা হচ্ছে। সাংবাদিকদের লাগাতার ভয়, চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের উপর যেভাবে সংবাদ মাধ্যমের অফিস অর্থাৎ ডেইলি স্টার এবং প্রথম আলো, তা কিন্তু আজকের বাংলাদেশে যে বাংলাদেশ বলেছিল পরিবর্তনশীল বাংলাদেশ হবে, এক নতুন বাংলাদেশ জন্ম হবে, এক নতুন কিছু হবে, এই নতুনত্বের চেহারা পাচ্ছি। যার সাথে অন্যান্য অনেক দেশ আছে যে দেশগুলোতে আমরা সেখানে ধর্মীয় থেকে শুরু করে অন্যান্য সংখ্যালঘুদের কি বিভৎস পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি কিন্তু আজকে দেখা যাচ্ছে। লাগাতার পারসিকিউশনস হয়েছে। বারবার চিন্ময় কৃষ্ণ দাস এই কথা বলেছেন। 1947-এর পর 1971-এর পর অনওয়ার্ডস, তারপর যতবার বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে ততবার হিন্দুদের উপর একটা বড় রকম আক্রমণ সংগঠিত হয়েছে। বলে রাখা ভালো যে বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ যারা এগুলো বলছেন এবং অনেক ক্ষেত্রে ছাত্রলীগের লোকজনও কিন্তু তারা এই ধরনের সুযোগ পেলে উস্কানিতে তারাও কিন্তু সামিল হচ্ছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব বলছেন ভারত শুধুমাত্র আওয়ামী লীগকে কেন দেখবে, ভারত কেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে কোনো রকম সম্পর্কই স্থাপন করেনি। শুনতে বেশ ভালো লাগে নিঃসন্দেহে যে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত এই নিয়ে প্রশ্ন এসেছে এবং এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলার রাজনীতিও ক্রমশ কিন্তু উত্তাপ বাড়ছে। আজকে বিধানসভায় এই প্রশ্নে সেখানে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যিনি নিজেকে পশ্চিমবঙ্গের সনাতনী বলে সবসময় দাবি করেন এবং তিনি পরিষ্কার বলেছেন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই, না হলে কিন্তু বিভিন্ন সীমান্তের উপরে কিন্তু তারা নিয়ে আসবে। সমস্ত এমএলএদের দেখা যাচ্ছে ঠিক তার পেছনে, শুভেন্দু অধিকারীর পেছনেই দেখা যাচ্ছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, যিনি দীর্ঘদিনের হিন্দু মহাসভার একজন তার পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নেতা। যে বিষয়টা জানতে চাইব যে বাঙালির দুটো সত্তা আছে, ধর্মীয় সত্তা তো একটা অবশ্যই প্রবল সত্তা হিসাবে রয়েছে, অস্বীকার করতে না চাইলেও এটা বারবার এসছে। আমি খুব সংক্ষেপে একটু শুধু ধরিয়ে দিতে চাই, কারণ বিস্তারিতভাবে জায়গার আমরা আজকের কিছু পরিপ্রেক্ষিত শুনতে চাইব আপনার কাছ থেকে। সেটা 47 সালে যখন দেশভাগের আগে দ্বিজাতি তত্ত্বের সাথে হিন্দু জমিদারতন্ত্রের বিরুদ্ধে একটা লড়াই তারা জারি করেছিলেন। আমার মনে হয় যে হিন্দুদের উপর যে অত্যাচার বা হিন্দুদের উপর পারসিকিউশনস বা যা কিছু হচ্ছে তার ভিত্তি যেন ওটা থেকে গেছে, এটা যেন ডিএনএতে ক্যারি করছে, এটা আমার মনে হয়েছে। এটা কি আদপে সত্য? বা পশ্চিমবঙ্গ কি এই প্রশ্নে যে উত্তেজনা
তৈরি হচ্ছে। এবং বাংলাদেশের অনেক মিডিয়া থেকে শুরু করে তাত্ত্বিক বুদ্ধিজীবী, সে ডক্টর সলিমুল্লাহ খান হোক, কখনো ফরহাদ মাজার হোক, বা কখনো হচ্ছে ফাহাম আব্দুল সালাম হোক, আর পিনাকি ভট্টাচার্য তো আছেনই, তার বক্তব্য সম্পূর্ণ আলাদা। তারা বলছেন যে ভারতের আগ্রাসী ভূমিকা, এই সমস্ত বলে তারা পরিস্থিতিকে কি জলটাকে ঘোলা করতে চাইছেন। কি পরিস্থিতি, কি বলবেন? প্রথমেই আমি আর প্লাস চ্যানেলকে ধন্যবাদ জানাতে চাই যে বাঙালির এই জ্বলন্ত সমস্যা নিয়ে এই আজকের যে আলোচনাটি করার জন্য, ঠিক আছে। এবং প্রথমে যেটা বলতে চাই যে বাংলাদেশে আমাদের এই পশ্চিমবঙ্গে অনেকের রুটস বাংলাদেশে, এই মুহূর্তে অনেকের আত্মীয় থাকেন বাংলাদেশে, তারা আমাদের রক্তের রক্ত। ফলে বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন হয়েও কেন আজকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালি নির্যাতন বিষয়ে সোচ্চার, তার একটা পরিপ্রেক্ষিত এবং কারণ রয়েছে। এবং একই সঙ্গে যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসেবে, ভারতের একজন হিন্দু বাঙালি হিসেবে আমি এতটা একা, ক্ষমতাহীন, বলহীন এবং বন্ধুহীন কখনো নিজেকে মনে করিনি। আমি আজকে যখন দেখছিলাম যে যখন নিউজটা ব্রেক করলো যে চিন্ময় প্রভুকে বেল দেওয়া হয়নি, আমি আর প্লাস চ্যানেল দেখছিলাম, তারপর আমি পরপর বাংলা চ্যানেলগুলো দেখতে শুরু করলাম, ঠিক আছে। সব জায়গায় একই খবর। এখন তো সেট টপ বক্সে পরপর অন্যান্য ভাষার নিউজ আসে, তারপরে যে অন্য ভাষায় চলে গেলাম, কোথাও নেই। অসমিয়াতে গেলাম নেই, হিন্দিতে গেলাম নেই, তামিলে গেলাম নেই, পাঞ্জাবিতে গেলাম নেই, মারাঠিতে গেলাম নেই, কোথাও নেই। অর্থাৎ আজকে হিন্দু বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালি যার প্রাণ কাঁদে যে কেন একটা সাম্প্রদায়িক আক্রমণ হবে সংখ্যালঘুর ওপর, সেখানে আমরা অত্যন্ত একা হয়ে দাঁড়িয়েছি। অথচ 1947 সালে পশ্চিমবঙ্গে আমার ঠাকুমার বর্দা গোবিন্দলাল ব্যানার্জি খুলনার এমএলএ ছিলেন। এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পশ্চিমবঙ্গের যে যোগ দেওয়া ভারতে, আমরা স্বেচ্ছায় ভারতে যোগ দিয়েছিলাম, সেটা এই দিনটা দেখার জন্য নয়, একা হয়ে যাবার জন্য নয়। এবং সেই নেহেরু লিয়াকত চুক্তি থেকে আজকের মোদী সরকার, তারা ক্রমাগত শুধু বাংলাদেশের হিন্দু বাঙালির সঙ্গে প্রতারণা করেছে, লাঞ্ছনা করেছে। আমি ইন্দিরা গান্ধীকে এক্ষেত্রে একটা এক্সেপশন বলবো, কিন্তু আমরা যদি এই দীর্ঘ লাইনটা নেই, শুধু প্রতারণা আমরা পেয়েছি। আমরা আজকে যখন বলা হচ্ছে দুনিয়ার হিন্দু এক হও, আমি তো ভারতের হিন্দুদের তো নানা রকম যে সব চ্যানেলগুলো দেখলাম, কোথাও কিছু নেই। তাদের সব নিজের হেডেক আছে, হেডেকটা শুধু আমাদেরই। আমি অন্যান্য সব চ্যানেলকে বলবো, বাংলা চ্যানেল তারা দেখিয়েছে, আর যেই ভাষাটা বাংলা নয় তখন আর নেই। তার মানে এটা আমাদেরই বিষয়, আমরা একা। আবার এই একা থাকা অবস্থায় তাহলে কি করা যায়, সেইটা হচ্ছে আমাদের আজকে বোঝার কথা। এবার একটু করে আসি, কারণ সবার বক্তব্য শুনে খুব আপনি যে পয়েন্টে মানে প্রশ্নটাকে রাখলেন যে একা অবস্থায় কি করা যায়, খুব মৌলিক প্রশ্ন এটা ঠিক কথা। চিন্ময় কৃষ্ণ দাস যখন লড়াইটা হচ্ছে, বারবার করে এটা হচ্ছে, ইসকনের আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করেছে, কিন্তু কেন বাকিরা রেসিপ্রোকেট করছে না? আমি একটু মিস্টার শ্রীবাস্তবের কাছ থেকে এটা জানতে পারি যে এই রেসিপ্রোকেশন, বিপদে পড়লে মানুষ, যে কোনো মানুষেরই একটা থাকে, যখন এরকম একটা সংকট বা যখন আসে তখন একটা এগিয়ে আসার প্রশ্ন একটা থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ভারতে এটা তো একটা ভূমিকা কেন হচ্ছে না, সেই জায়গাটা তো একা লড়তে গিয়ে এটা তো একটা অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতি বাংলাদেশের ফল্ট লাইনগুলোকে কি আরো চওড়া করছে? খুব ভালো প্রশ্নটা করেছেন আপনি। দেখুন, এটা যে আমাদের বাউন্ডারি আছে, এটা আর্টিফিশিয়াল বাউন্ডারি। আপনি দুদিকের মানুষকে আপনি চেঞ্জ করতে পারবেন না, ওদের সংস্কৃতি চেঞ্জ করতে পারবেন না, ওদের ভাষা চেঞ্জ করতে পারবেন না। 1952-তে বাংলাদেশের একটা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন। ওইটাই নিয়ে আপনার বাংলাদেশ আজকে ওয়েস্ট পাকিস্তান থেকে দূর হয়েছে। ওটা বাংলা লিপি, ওদের কনস্টিটিউশনে লেখা আছে যে আমাদের কনস্টিটিউশনে বাংলা লিপি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, বুঝলেন? আমার সোনার বাংলা, আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ট্যাগোরের কথা সবগুলো ওখানে আছে। এইটাই আপনার ফল্ট লাইন ওরা ডেভেলপ করতে চাইছে। একটা গ্রুপ অফ পিপল যারা মাদ্রাসা ট্রেন, ওদের কাছে কোনো কোয়ালিফিকেশন নেই। আমরা তো ওখানে 3000 লোক ওখানে রক্ত দিলাম, মাটির জন্য নয়, বারবার বলছি। আমরা তো ওখান থেকে বেরিয়ে আসলাম ইন্ডিয়ান আর্মি যখন গেছিল। কেন আমরা অ্যাগ্রেসর নয়। আর এই যে ফল্ট লাইন,
যেটা ডেভেলপ করার চেষ্টা হচ্ছে কি আমি কনস্টিটিউশন চেঞ্জ করে এটা আমি ইসলামিক স্টেট করে দেব, কি পেলেন ওরা, কি পেলেন? 15 বছর তো ছিল বাংলাদেশ একটা ইসলামিক স্টেট আন্ডার দ্য মিলিটারি রুল, কিছু পাবেন না, কিছু পাবেন না। এখন কি হচ্ছে এই 5 আগস্টের পর এইটি যে ডক্টর ইউনূস যে আমাদের জানাই বাংলার উনি যে করছেন এটা তো সবাই দেখছে। এখন তো ট্রাম্পও বলে দিয়েছিলেন ওনার ইলেকশন টাইমে যে মাইনরিটির তুমি হামলা করবো না। এইটা আমি আপনাকে বলছি যে এই যে বর্ডারের দুদিকে আর্টিফিশিয়াল বাউন্ডারি, দুদিকে আমাদের একটাই কালচার, একটাই ল্যাঙ্গুয়েজ, সব কিছু একটা। তাই জন্য জানেন আজকে যারা আরবিক ল্যাঙ্গুয়েজ বা আমাদের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ওখানে ঢোকাতে চায়, ওদের জন্য প্রবলেম হচ্ছে যারা মৌলবাদী ওরা চাইছে না যে আমাদের যে বাঙালি লিপি, আমাদের বাঙালি যে সাহিত্য আছে, আমাদের বাঙালি কালচার আছে ওটা বিশ্বে আরো ছড়ে পড়ুক। ওদের যে ফ্লেভার আছে, ওদের যে সুইটনেস আছে, ওদের যে কালচার পিকচার আছে, ওদের মিউজিক আছে, ওটা ছড়ে না পড়ুক। এইটাই আপনার ফর্ট ডেভেলপ করার চেষ্টা করছে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, স্যার এইটা তো আপনি একটা দেখালেন কি হচ্ছে নাও সিটিজেন চার্জ। এটা সিটিজেন চার্জ এরকম লাগে না আপনাকে, প্রসিজার আপনি যদি দেখেন এটা আপনার খুব কনসেপ্ট, বিকজ স্বামীজি একটা অর্ডিনারি লোক নয়, রাইট? আর উনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন, আপনাদের চ্যানেলেরই রোববারে আপনার চ্যানেলেই তো ওনার ডিসকাশন হচ্ছিল, সোমবার এটা হয়ে গেল, ঘটিত হয়ে গেল, রাইট? তো উনি অর্ডিনারি লোক নয়, তাহলে হু ইজ টেকিং দ্য ডিসিশন? এই ফল্ট লাইনটা আপনি বুঝুন। কি আমাদের প্রেসিডেন্ট, ওখানকার বাংলাদেশ প্রেসিডেন্ট এটা ডিসিশন নিয়েছেন না, ওখানকার আপনার আর্মি চিফ নিয়েছেন না, ওখানে আপনি ডক্টর ইউনূস নিয়েছেন না, অন্য কেউ নিয়েছে? কাউকে না কাউকে একটা ডিসিশন নিতে হবে। তাহলে কে নিয়েছে? দিস ইজ দ্য $1 million কোয়েশ্চেন। আর আপনি আস্তে আস্তে যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন কারা নিয়েছে। এইটা গ্রুপ অফ রাফ পিপুল যারা মাদ্রাসা ট্রেন, যাদের বিশ্ব চালানোর কোনো নেই, এক্সপিরিয়েন্স নেই, ওরাই ডিসিশন নিয়েছে। অ্যান্ড দিস ডিসিশন আমি পরে বলছি এর ইমপ্লিকেশনটা কি হবে।